বিল বাকি থাকায় সাভার ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ইপিজেড এর 5 কারখানা বন্ধ, 85টি বিকল্প ব্যবস্থায় চালু। নোয়াখালীতে গুলিতে যুবদল কর্মী শাকিল হত্যার ঘটনায় হয়নি মামলা, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। চাঁপাইনবাবগঞ্জে প্রণোদনার সার দোকানে বিক্রির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, 2.5 টন উদ্ধার, তদন্তে কমিটি গঠন। হাওড়ে ধানের বাম্পার ফলন হলেও শ্রমিক ও মাড়াই যন্ত্র সংকটে বিপাকে চাষিরা, উৎপাদন খরচ বৃদ্ধির সাথে বন্যার শঙ্কা। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে সিলেটের সুরমা নদী, তীরের অবৈধ কারখানা ও দূষণে বর্ষায় সৃষ্টি হচ্ছে বন্যা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ঢাকা ইপিজেড এর বেশিরভাগ কারখানায় ফের উৎপাদন শুরু হয়েছে। প্রায় 400 কোটি টাকা বকেয়ার জন্য সোমবার দুপুরে তিতাস কর্তৃপক্ষ ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় ডিইপিজেডে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডিইপিজেড এর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্নের জেরে গতকাল দুপুরে বন্ধ হয়ে যায় 90টি কারখানার উৎপাদন। এর কারণে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। আজ সকাল থেকে বিকল্প পদ্ধতিতে জেনারেটর এবং পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় উৎপাদন চালানোর উদ্যোগ নেয় বেবজা ও কারখানা কর্তৃপক্ষ। পরে নিজস্ব জেনারেটর ও পল্লী বিদ্যুতের সহায়তায় একে একে চালু হয় 85টি কারখানা। বিদ্যুৎ বিভ্রাটের জেরে ছুটি দেওয়া হয়েছে 5টি কারখানায়। আমাদের এখানে 5টা ফ্যাক্টরি তারা বিদ্যুৎ না পেয়ে সকালে তারা ছুটি দিয়েছে, কিন্তু অবশিষ্ট আমরা ইতিমধ্যেই আমরা আরইবির সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যোগাযোগ করেছে এবং আমরাও আরইবির সাথে যোগাযোগ করে প্রায় 70% কারখানা আমরা ইতিমধ্যে সচল করতে পেরেছি, আর অবশিষ্ট 30%। এ নিয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, বিকল্প ব্যবস্থায় যদিও বেশিরভাগ কারখানা চালু করা গেছে আজকে, কিন্তু পুরোপুরি সমাধানে আসতে ইউনাইটেড পাওয়ারের যে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে সেটির ব্যাপারে কর্তৃপক্ষ কী ধরনের সিদ্ধান্ত নিয়েছে? দেখুন, আমরা সংবাদটিতে যেমনটি বলছিলাম যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঢাকা ইপিজেডের যে 90টি কারখানা রয়েছে সেখান থেকে আজকে 5টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়া বাকি 85টি কারখানার উৎপাদন সচল রয়েছে সকাল থেকে। এই সচল রাখতে গিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্যবসা কর্তৃপক্ষ যে পল্লী বিদ্যুৎ যে সমিতি রয়েছে তাদের কাছ থেকে তারা এরই মধ্যে 25 থেকে 26 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু তারা নিয়েছেন, যার কারণে এই 70% কারখানা কিন্তু এই ব্যবসা কর্তৃপক্ষ চালু রাখতে সক্ষম হয়েছে। এবং যে পাওয়ার প্ল্যান্টটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং পাওয়ার প্ল্যান্টটি বন্ধ রয়েছে, এই পাওয়ার প্ল্যান্ট থেকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ কিন্তু এই ঢাকা ইপিজেডের যে নতুন এবং পুরাতন জোনের যে 90টি কারখানা রয়েছে সেখানে কিন্তু সরবরাহ করা হতো। হঠাৎ করে গতকালকে যখন তিতাস কর্তৃপক্ষ তাদের প্রায় 400 কোটি টাকা বকেয়া পাওনার দাবিতে যখন এই পাওয়ার প্ল্যান্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, এরপরে কিন্তু পুরো ইপিজেড কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়লে কিন্তু বিপাকে পড়েন কারখানা মালিক সহ এই ইপিজেডের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। ব্যবসা কর্তৃপক্ষ বলছেন, তিতাস কর্তৃপক্ষ কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই গতকালকে কিন্তু এই পাওয়ার প্ল্যান্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাতে তারা কিছুটা বিড়ম্বনাতে পড়েছিলেন। তবে আজকে সকাল থেকে ব্যবসা কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা পল্লী বিদ্যুৎ সমিতির সাথে কথা বলে এরই মধ্যে 25 থেকে 26 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু তারা রিকভার করেছেন এবং তারা বলছেন তাদের সর্বমোট এই নতুন এবং পুরাতন ইপিজেডের 90টি কারখানা চালু রাখতে প্রায় 45 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। তারা বলছেন পল্লী বিদ্যুৎ সমিতির কাছ থেকে তারা আজকের মধ্যে আরও 10 থেকে 15 মেগাওয়াট বিদ্যুৎ তারা কিন্তু নিতে সক্ষম হবে। অর্থাৎ তারা বলছেন যে 40 মেগাওয়াট বিদ্যুৎ তারা পল্লী বিদ্যুৎ সমিতির কাছ থেকে নিতে সক্ষম হবেন। এই 40 মেগাওয়াট বিদ্যুৎ যদি তারা নিতে পারে সেক্ষেত্রে কিন্তু ডিপিজেড যে কারখানাগুলো রয়েছে সেগুলোর কিন্তু উৎপাদন অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। এবং তিতাস কর্তৃপক্ষ বলছেন বকেয়া পাওনা পাবার পরে কিন্তু তারা এই পাওয়ার প্ল্যান্টের যে বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সেটি তারা চালু করে দিবেন বলে তিতাস কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সাভার থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। নোয়াখালীর বেগমগঞ্জ সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী ইয়াসিন আরাফাত শাকিল হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। দুপুরে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে এ ঘটনায় অভিযুক্ত একজন গণপিটুনিতে আহত হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া বাকি দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হবে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে এবং জড়িত বাকিদের ধরতে কাজ চলছে। সোমবার রাত 8টার দিকে উপজেলার গঙ্গাবর বাজার থেকে লাবিব নামে এক কিশোরকে তুলে নেওয়ার চেষ্টা করে কয়েকজন সন্ত্রাসী। এ সময় শাকিল সহ কয়েকজন বাধা দিলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে নিহত হন শাকিল, আহত হন তার ছোট ভাই শুভ। আর বাকি দুজন আসামিকে তাদের নাম ঠিকানা আমরা পেয়ে গেছি, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। আর মামলাটি রেকর্ডের জন্য প্রক্রিয়াধীন, তাদের পরিবারের লোকজন আসছে, কিছুক্ষণের মধ্যে মামলা রেকর্ড হয়ে যাবে। এটা চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রণোদনা সার দোকানে বিক্রির অভিযোগ উঠেছে সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে 2.5 টন সার দোকান থেকে উদ্ধার করা হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান জানিয়েছেন, 2024-25 অর্থ বছরের প্রণোদনার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 6,500 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার বীজ বিতরণ কার্যক্রম চলছে। ওই সার কৃষকদের না দিয়ে দোকানে বিক্রি করে দেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দিন। ঘটনা জানাজানি হলে সোমবার সন্ধ্যায় মহাডাঙ্গা এলাকার সাইফুল ট্রেডার্স ও অন্য একটি বাড়ি থেকে 2.5 মেট্রিক টন সার উদ্ধার করা হয়। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় অভিযুক্ত রাকিবকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আমি নিয়ে এসেছি স্বাভাবিকভাবে, যদি ওরকম হতো তা আমি স্যার হয়তো মানে মিথ্যার আশ্রয় নিতাম, কিন্তু আমি মিথ্যার আশ্রয় নিইনি। স্যার যেটুকু নিয়ে এসেছি আমি স্যারদের বলেছি, কৃষি অফিসারের স্যাররা এসে আমার সারটা নিয়ে গেছে। নিরপেক্ষ তদন্ত হবে, দোষীদেরকে আমরা শাস্তির ব্যবস্থা করে দেব এবং প্রকৃত চাষিরা যাতে এই জিনিসগুলো পায় সেই ব্যবস্থা করে দেওয়া হবে। এই বিষয়ে আমি বারবারই বলছি যে ইউনো মহোদয় সভাপতি হিসেবে ওয়াকিবল আছেন এবং আমরা চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা দরকার। কারো দুর্নীতির দায়ভার উপজেলা কৃষি সদর চাঁপাইনবাবগঞ্জ নেবে না। এ নিয়ে বিস্তারিত জানাতে এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ, অভিযুক্ত কৃষি কর্মকর্তা রাকিবের সাথে যোগাযোগ করা গেছে কিনা এখন পর্যন্ত, তিনি কিছু জানিয়েছেন কিনা, এবং যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা, তারা কি জানিয়েছে? দেখুন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আসলে কয়েকদিন ধরেই এই প্রণোদনার সার এবং বীজ বিতরণ করা হচ্ছে। এক একদিন আসলে এক এক উপ ইউনিয়ন পর্যায়ে আসলে এই সারগুলো বিতরণ করা হচ্ছে এবং এই সারের মধ্যে আসলে শাহজাহানপুর ইউনিয়ন, সদর উপজেলার চরাঞ্চলের একটি ইউনিয়ন শাহজাহানপুর, এই শাহজাহানপুর ইউনিয়নের কৃষকদের দেয়া যে সার এবং বীজ, সেই সার বীজের মধ্য থেকে আসলে 2.5 মেট্রিক টন সার বিক্রি করে দেন সহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দিন। আমরা আসলে ঘটনার শোনার পর থেকে আমাদের যে নিউজের অনুসন্ধান, সেই সময়েও আমরা বারবার চেষ্টা করেছি রাকিব উদ্দিনের সঙ্গে কথা বলার, এবং তার ফোনটি চালু থাকলেও আসলে তিনি কল রিসিভ করছেন না, এবং আমরা যেটা দেখেছি যে তিনি অফিসেও আসছেন না, এমনটাই আমরা অফিসের কর্মকর্তাদের কাছ থেকে জেনেছি। আসলে যে ঘটনাটি ঘটেছে গতকালকে, আসলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা তিনি উপস্থিত থেকে আসলে এই সারগুলো উদ্ধার করেছেন, এবং এই উদ্ধার করার পরে বিষয়টি জেলা সার বীজ মনিটরিং কমিটির যিনি সভাপতি রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাকেও বিষয়টি অবহিত করা হয়েছে, এবং কৃষি অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে আসলে যৌথভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত কমিটির কাজ শুরু করেনি, আমরা যেটা জেনেছি। এটা শীঘ্রই তারা এই বিষয়ে তদন্তে নামবে বলে আমাদেরকে কৃষি কর্মকর্তা জানিয়েছেন। আপনাকে আরো একটু বিষয় বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় যে সারগুলো বিতরণ করা হয় সেইগুলো সাধারণত চাঁপাইনবাবগঞ্জের যে সার গুদাম রয়েছে সেই সার গুদাম থেকে নিয়ে এসে উপজেলাতে রাখা হয় এবং এই উপজেলা থেকেই বিতরণ করা হয়। কৃষি কর্মকর্তা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই সারগুলো আসলে যাতে সঠিক কৃষকের হাতে পৌঁছায়, এই কারণে প্রত্যেক দিনই আসলে যে বিতরণের সময় সেখানে একজন নিরপেক্ষ বিতরণকারী, অর্থাৎ ওই ইউনিয়নের কেউ নন এমন ব্যক্তির উপস্থিতিতে বিতরণ করা হয়। তবে এই কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বাক্ষর জাল করে এই সারগুলো উত্তোলন করেছিলেন বলে আমাদেরকে জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।
এদিকে প্রকৃত কৃষকদের কাছ থেকে 50 লাখ টন ধান ক্রয় সহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন কৃষকরা। দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচির আয়োজন করে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদ। বক্তারা বলেন, প্রকৃত কৃষকদের কৃষিকার্ড ধানসহ ফসলের লাভজনক দাম নির্ধারণ করতে হবে। এছাড়া বাজারের সিন্ডিকেট ভেঙে কৃষক সমবায় বাজার ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। এ সময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকাল 10:30টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। এর আগে আসামিদের জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। দ্বিতীয় দিনে আসিয়ার বড় বোন, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব সহ 10 জনের সাক্ষ্য নেওয়া হয়। আগামীকাল আবারও মাগুরা ও ফরিদপুর হাসপাতালের চিকিৎসকদের সাক্ষ্য গ্রহণ করা হবে। এর আগে গত 5 মার্চ বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় মামলার পর বোনের জামাই, শ্বশুর, শাশুড়ি সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। জামালপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে 8 শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। সকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে 2 জন ও ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে 6 শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, ইসলামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রসায়ন এবং ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পর্যায়ের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। কেন্দ্র দুটি পরিদর্শনে গিয়ে শিক্ষকদের কক্ষে না থাকা সহ দায়িত্ব অবহেলার বিষয়টি নজরে আসে। পরে এই সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে সুনামগঞ্জে। বিভিন্ন হাওরে চলছে ধান কাটা। তবে চাহিদার তুলনায় শ্রমিকের বাড়তি মজুরি এবং হারভেস্টার মেশিনের সংকটে হিমশিম খাচ্ছেন চাষিরা। এতে উৎপাদন খরচ আরও বেড়ে যাচ্ছে বলছেন চাষিরা। সুনামগঞ্জের দেখার হাওরে 7 একর জমিতে ধান চাষ করেছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের এরশাদ আলী। ফলন বেশ ভালো, এরই মধ্যে সব ধান পেকেও গেছে। তবে শ্রমিক না পাওয়ায় বিপাকে এই চাষি। এছাড়া কয়েকদিন যোগাযোগ করে পাননি হারভেস্টার মেশিনও। 400 টাকা রোজ, 700 টাকা রোজ হামলার জন্য এখন মনে করেন একলাগুলি যেমন হরছে 5-7 কেয়ার মানুষ পারাম না, ওই একলা কাটাতে লাগলাম। আগে অন্য জেলা থেকে ধান কাটা শ্রমিক সুনামগঞ্জে গিয়ে কাজ করলেও এবার তাদের আনাগোনা কম। এ অবস্থায় সময় মতো ধান কাটতে না পারলে অকাল বন্যায় পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা চাষিদের। আমরা খুব সংকটে আছি, ধান কাটার মানুষ পানি যান না। যে টাকা দিয়ে ক্ষেত করি এর চেয়ে দ্বিগুণ জায়গায় খরচ। বৃষ্টিপাত বেশি হইলে তো সমস্যা। কিন্তু গেছে রাত্রে শিলাবৃষ্টি কিছু রাত্রে দেখা গেছে, তো খুব সংকট হয়। এদিকে সংকট নিরসনে শ্রমিক সরবরাহের পাশাপাশি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে কৃষকদের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। যেহেতু কিছুটা সংকট রয়েছে, এক্ষেত্রে আমরা কমন হারভেস্টার মালিকগুলোকে বলেছি যে হাওড়ে ধান কর্তন করে দ্রুত নন হাওড়ে এসে তাদের কমেন দিয়ে ধানগুলো কর্তন করার জন্যে, এবং স্থানীয়ভাবে যারা আমাদের যুবক সমাজ রয়েছেন এবং যারা আমাদের অনিয়মিত শ্রমিক রয়েছেন তাদেরকে আমরা এই ধান কর্তনে নিয়োজিত করেছি। এবার জেলায় বোরো ধানের আবাদ হয়েছে 2,23,510 হেক্টর জমিতে। বর্তমানে ধান কাটার কাজ করছেন 1.5 লাখ শ্রমিক। এছাড়া ব্যবহার করা হচ্ছে প্রায় 1000 কম্বাইন্ড হারভেস্টার মেশিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের অন্যতম নদী সুরমা, সেই নদী এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। 1/2 স্থানে বর্জ্য ফেলায় সুরমার রূপ নিয়েছে মরা নদীতে। ময়লা আবর্জনায় ভরাট হওয়ায় বর্ষাকালে সৃষ্টি হচ্ছে বন্যা। সিটি কর্পোরেশন বলছে, জনগণের অসচেতনতার কারণে সুরমার দূষণ বন্ধ করা যাচ্ছে না। ভারতের বরাক নদী থেকে সৃষ্ট সুরমা নদীর দৈর্ঘ্য 249 কিলোমিটার। দূষণ আর উজান থেকে নেমে আসা পলির কারণে এমনিতে হুমকির মুখে দীর্ঘতম এই নদী। বাসাবাড়ির বর্জ্য থেকে শুরু করে বাজারের আবর্জনাও ফেলা হচ্ছে সুরমাতে। এতে নদীটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। তলদেশ ভরাট হওয়ায় পানি ধারণ ক্ষমতা কমছে, তাই বর্ষায় বন্যার কারণ হয়েছে নদীটি। নদী পাড়ের 1/2 স্থানে জমেছে আবর্জনার স্তূপ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা নিজ উদ্যোগে ময়লা আবর্জনা পরিষ্কার করলেও মিলছে না সুফল।
এটা কোনো এক ব্যক্তিকে, একটা ক্লাসকে দূষিত করা যাবে না। আমরা মোটা দাগে বলতে পারি যে সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা এই ব্যাপারটা দেখতেছে না, কিন্তু আমি সিটি কর্পোরেশন বলে আমার নিজেকেই অপমান করতেছি, কারণ আমি নিজেই এর জন্য দায়ী। পরিবেশবিদরা বলছেন, আবর্জনা ছাড়াও নদীর তীরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কলকারখানা দূষণের অন্যতম কারণ। আবর্জনা যারা ফেলে তাদেরকে চিহ্নিত করে যে সমস্ত জায়গাতে আবর্জনা ফেলা হয় সেখানে প্রয়োজনে সিসি ক্যামেরা লাগিয়েও দেখা যেতে পারে কারা ফেলছে, এবং তাদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করা হলে তখন দেখা যাবে যে একটা ফলাফল আসছে। সিটি কর্পোরেশন বলছে, প্রতিদিন সংগ্রহ করা ময়লা আবর্জনার চেয়ে 5 গুণ বেশি ময়লা ফেলা হয় নদীতে। ডাস্টবিন বা ভ্যান গাড়ির অভাব। আমরা রিসেন্টলি 587টা সম্ভবত আমরা টেন্ডার করেছি ভ্যান গাড়ির জন্য, এর মধ্যে 200টা অলরেডি হ্যান্ডওভার করে দিয়েছি। পর্যায়ক্রমে আরও বাকিগুলো আমরা হ্যান্ডওভার করব। এগুলো একটা আমার মনে হয় একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট আনবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের তথ্য অনুযায়ী সিলেটের 4 জেলায় নদী আছে 134টি, তবে দখল দূষণে শতাধিক নদীর অবস্থান এখন সংকটাপন্ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে 6,909 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় 5,000 হেক্টর পাকা বোরো ধান। সোমবার দুপুরে আধা ঘন্টার এই তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতি হয় চৌগাছা উপজেলায়। এছাড়া সদর ও বাঘারপাড়া উপজেলাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। বোরো ধানের পাশাপাশি পাট, তিল, মরিচ সহ বিভিন্ন শাকসবজি নষ্ট হয়ে গেছে। মাঠ থেকে পানি সরানোর পাশাপাশি দ্রুত ধান কাটার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। চৌগাছা উপজেলা, যশোর সদর উপজেলা, বাঘারপাড়া উপজেলাতে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় আমাদের শিলাবৃষ্টি হয়েছে, এবং এই শিলাবৃষ্টির কারণে আমাদের প্রায় 4,900 হেক্টর জমি আক্রান্ত হয়েছে। নরসিংদীতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সেলিনা বেগম নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। দুপুরে পৌর এলাকার বাসাইল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজন ও রেল পুলিশ জানায়, দুপুরে বাসা হতে বের হয়ে রেল লাইন ধরে হাঁটছিলেন সেলিনা বেগম। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করে। সেলিনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। পরে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ঠিকাদারি কাজের বিল উত্তোলনে ঘুষ গ্রহণের অভিযোগে রাজশাহীতে এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। সকালে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে গিয়ে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রের তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক জানায়, এলজিইডির নামে সরকারি বিভিন্ন প্রকল্পের দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। জামালপুরেও জাইকার খাল খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগে এলজিইডি কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। এ সময় প্রকল্প সংশ্লিষ্টদের তালিকা এবং সরেজমিনে খাল পরিদর্শন করেন কর্মকর্তারা। এছাড়া টাঙ্গাইলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন না করেই টাকা আত্মসাতের অভিযোগে এলজিইডিতে অভিযান পরিচালনা করছে দুদক। যার বিরুদ্ধে মূলত অভিযোগ, তাকে আমরা এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলাম। তো ঘুষের বিষয়ে আমরা তাৎক্ষণিক ঘুষের প্রমাণ পাই নাই, তবে প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম, সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন। লালমনিরহাটে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন স্থলবন্দর পর্যন্ত চালুর দাবিতে আজও সড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকালে নবম দিনের মতো কর্মসূচি পালন করছেন তারা। অবরোধের কারণে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের পাটগ্রাম অংশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিরূপ প্রভাব পড়েছে বুড়িমারি স্থলবন্দরেও। আমদানি রপ্তানি পণ্যবাহী যান যেতে না পারায় অচল হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। এদিকে গতরাতে প্রশাসনের সঙ্গে আলোচনার পর সাময়িক আন্দোলন স্থগিত করে হাতিবান্ধা অংশের অবরোধকারীরা। এতে 37 ঘন্টা পর যান চলাচল শুরু হয়। দিনাজপুরের বাস চলাচলকারী 11টি উপজেলার মধ্যে 9টিতেই নেই টার্মিনাল। ফলে পৌর শহর ও উপজেলাগুলোতে সড়ক মহাসড়কের উপরেই যাত্রী ওঠানামা করছে বাস। এতে একদিকে যানজটে ভোগান্তি বাড়ছে, অন্যদিকে দুর্ঘটনা ও নিরাপত্তা নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা। 13 উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর জেলা, তবে সরাসরি বাস চলাচল করে 11 উপজেলায়। জেলার অভ্যন্তরীণ রুটে প্রতিদিন 4 শতাধিক লোকাল বাস ও 2 শতাধিক ঢাকাগামী বাস চলাচল করে। জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ছাড়া কেবল পার্বতীপুর উপজেলায় রয়েছে টার্মিনাল। যাত্রী চালকরা বলছেন, টার্মিনাল না থাকায় লোকাল ও মেল বাস ছাড়াও সরাসরি ঢাকাগামী বাস থেকেও যাত্রী ওঠানামা করে সড়কের উপরেই।
এতে সড়ক সংকুচিত হয়ে যানজট ও দুর্ঘটনা ঝুঁকি বাড়ে। গাড়ি ব্রেক দেওয়ার কারণে এত যানজট সৃষ্টি হয় এবং এর জন্য যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে প্রতিনিয়ত কোনো না কোনো প্রাণ যাচ্ছে। ঘুমাইতে হয় রাস্তার উপরে, কোনো টার্মিনাল নাই, যাত্রীদের কোনো যাত্রী ছাউনি নেই, যাত্রীদের নির্দিষ্ট স্থান নেই যে এখানে যায় গাড়ি ব্রেক দিয়ে গাড়িতে লোক উঠাবো। দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি রাতের যাত্রা বিরতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও বলছেন সংশ্লিষ্টরা। পৌর শহরগুলোতে টার্মিনাল তৈরির বিষয়টি বিবেচনাধীন বলছে প্রশাসন। আমাদের গাড়িগুলি সুষ্ঠুভাবে চালানোর জন্য খুবই সুবিধা হতো, বিশেষ করে যাত্রী নিরাপত্তা এবং আমাদের গাড়ির নিরাপত্তা উভয়ের ক্ষেত্রে এটা আমাদের খুবই জরুরি। কিছু কিছু উপজেলাতে ইতিমধ্যে পৌরসভা তাদের নির্ধারিত বাস স্ট্যান্ড বা ট্রাক স্ট্যান্ডের জন্য প্রস্তাব মন্ত্রণালয় বরাবর প্রেরণ করেছে। কিছু কিছু পৌরসভার প্রক্রিয়াধীন আছে, বিষয়টি যেন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে অত্যাধিক সুবিধা সম্পন্ন বাস স্ট্যান্ড নির্মাণ করা যায়, সে বিষয়টিতে আমরা দ্রুত ভূমিকা রাখব। সমস্যার সাময়িক সমাধানে কয়েকটি উপজেলায় বাস বে তৈরি করা হলেও এসব স্থানে বাস না থামায় ভোগান্তি আরও বাড়ছে বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ি দীঘিনালায় ব্যতিক্রমী ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিশ্ব সাহিত্য কেন্দ্র। আগামী 2 মে পর্যন্ত চলবে এই মেলা। সকালে উপজেলা কমপ্লেক্স হলরুমে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। মেলা উপলক্ষে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ভিড় করেছে। এখানে বই পড়ার পাশাপাশি 30% কমিশনে বই কেনার সুযোগ রয়েছে। প্রত্যন্ত এলাকায় ভ্রাম্যমাণ বইমেলা হওয়ায় খুশি দর্শনার্থীরা। এই ধরনের উদ্যোগে শিক্ষার্থীরা বই পাঠে আগ্রহী হবে বলে আশা আয়োজকদের। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই ভ্রাম্যমাণ বইমেলা। আমরা এবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহযোগিতায় এবং আয়োজনে আর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজনে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক আগ্রহ। তো এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার প্রতি যে শিক্ষার্থীর আগ্রহ এটি এখনো রয়েছে এবং এটা যাতে আমরা ধারাবাহিকভাবে বজায় রাখতে পারি সেই চেষ্টা অব্যাহত থাকবে। জামালপুরের হরিপুরের বৃদ্ধা ফাতেমা বেগমকে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সংবাদ প্রকাশের পর্দার দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার প্রশাসনের সিদ্ধান্ত মতে ফাতেমা বেগমকে গাজীপুরের কাশিমপুরের একটি সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়। ফাতেমা বেগমের বিদায়কে কেন্দ্র করে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। এর আগে গত 24 এপ্রিল জীবন এখন তার কাছে শুধুই বোঝা শিরোনামে প্রকাশিত সংবাদটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর ফাতেমা বেগমের পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন। এছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে নিঃসন্তান ফাতেমা বেগমকে আশ্রয় দেওয়ার জন্য যোগাযোগ করেন অনেকেই। উনি এটা সমাজসেবা আইনের মাধ্যমে ওনাকে নিরাশ্রয় ঘোষণা করে কিভাবে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাতে পারি সিকিউরিটি সহ উনি যাবতীয় ব্যবস্থা করেছেন। আমার উপজেলা স্বাস্থ্য ও 34 বছর পরও প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ভয়াল স্মৃতি তাড়া করছে চট্টগ্রাম কক্সবাজারের উপকূলের বাসিন্দাদের। 1991 সালের এই দিনই ঘূর্ণিঝড় ম্যারিয়েনের আঘাতে প্রাণ হারায় প্রায় 1.5 লাখ মানুষ। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হন কোটি মানুষ। বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়। তবে সরকারি বিভিন্ন সংস্থা বলছে উপকূলীয় এলাকায় অবকাঠামোগত উন্নয়ন ও সচেতনতা বাড়ায় বর্তমানে ঝড়ের ক্ষয়ক্ষতি কয়েক গুণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। 1991 সালের 29 এপ্রিল চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মেরিয়ান। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল 225 কিলোমিটার আর 12 থেকে 22 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। সে সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ম শামসুল ইসলাম এক রাতেই হারান 16 স্বজনকে। 16 জন আমরা তাদের লাশও পাইনি। এমনকি আমার জ্যাঠাতো ভাই আবুল ফয়েজ নাম, সে যখন আমার সামনে থেকে ভেসে যাচ্ছিল তার 2 কাঁধে তার একটা ছেলে আর একটা মেয়ে, দুজনকে কাঁধে নিয়েই সে খরস ভেসে যাচ্ছিল। প্রলয়ঙ্করী সে দুর্যোগে স্বজন হারান বৃহত্তম চট্টগ্রামের এমন হাজারো পরিবার। সীতাকুণ্ড, সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা আর কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া উপকূলে প্রাণ হারান অন্তত 1,39,000 মানুষ। ঘরবাড়ি হারিয়ে পথে বসেন 1 কোটি মানুষ। আমরা সবগুলো বেশে আমি হঠাৎ করে একটি গাছের আশ্রয় নিয়েছি, ওখানে আমি বেঁচে আসছি। সকালে দেখছি আমি বেঁচেছি আর কেউ বেঁচে নেই। আমার বাবা বললো যে ঘূর্ণিবাগে পড়ে গেছে, ওনার কাছ থেকে আমার ভাইটা হাতছাড়া হয়ে গেছে এবং ওই ভাইকে কিন্তু আমরা এখনো পাইনি। দেশে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার পাশাপাশি অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে দাবি প্রশাসনের। উপকূলীয় জেলা উপজেলায় বাঁধ নির্মাণ সহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বর্তমানে আমরা কম্পারেটিভলি অনেক ঝুঁকি মুক্ত অবস্থায় রয়েছি। এটার কারণ যদি আমরা বলি, মূলত বিগত
8 থেকে 10 বছর ধরে আমরা সাস্টেইনেবল এমব্যাঙ্কমেন্টের দিকে মনোযোগ দিচ্ছি। 91-এর ঝড়ের পর উপকূলীয় এলাকায় অনেকদিন লবণাক্ততার কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়। সরকারি হিসেবে সেই মহা দুর্যোগে আর্থিক ক্ষতি হয় $1.5 বিলিয়ন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সাভারের আশুলিয়া থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে জামগড়া 6তলা স্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব 4-এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, গোপন খবরে জামগড়া 6তলা স্টার্ন হাউজিং এলাকায় একটি 3তলা ভবনে অভিযান চালানো হয়। এ সময় বাসা থেকে একটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় মাসুদ নামের এক সন্ত্রাসীকে। তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন মামলা রয়েছে। বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে সে জড়িত এবং আমরা তার সম্পর্কে আমাদের পূর্বে তথ্য ছিল যে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্র সন্ত্রাসের সাথে উক্ত ব্যক্তি জড়িত। নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে যুবক রফিকুল মোল্লার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছনে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে মিলন মোল্লা ও আফতাব মোল্লার মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত 11 এপ্রিল উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে আফতাব মোল্লা পক্ষের ফরিদ মোল্লা নামে একজন নিহত হয়। এ ঘটনায় হত্যা মামলার 18 নম্বর আসামি ছিলেন রফিকুল। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।